হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 721 722। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হল মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ডিতে বলেছে ওজোনস্ফিয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওজোনস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলো হয় স্তরগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, সবচেয়ে নিচে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর সবচেয়ে উপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো একটু দেখো। দেখো, প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার থেকে কোশ্চেন আসে যে প্রাকৃতিক ঘটনা যে সমস্ত হয় সেগুলো কোন স্তরে হয়। প্রাকৃতিক ঘটনা বলতে বৃষ্টি, ঝড় এগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা, মেঘ, এই সমস্ত ঘটনা হয় ট্রোপোস্ফিয়ারে। তাই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বোঝা গেছে? আর উচ্চতার সঙ্গে, উচ্চতাকে যদি আমরা এইচ বলি আর উষ্ণতাকে যদি টি ধরি, উচ্চতার সঙ্গে উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়। প্রতিটি স্তরের কোশ্চেন দেয় যে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হয়। এটা হচ্ছে, দেখো এই কালারের যে রেখাটা দিয়েছে এটা হচ্ছে উষ্ণতা রেখা। ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা যত বৃদ্ধি পায় তাপমাত্রা তত হ্রাস পায়। বোঝা গেছে? ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তাহলে কি, উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতা তত হ্রাস পায়। ট্রোপোস্ফিয়ারের মধ্যে দুটি স্তর থাকে, একটা হচ্ছে ওজোন স্তর আর একটা হচ্ছে ট্রোপোপোজ। ওজোন স্তর এক্ষুনি তো তোমাদের বললাম যে সিএফসি দ্বারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। ডবসন একক দ্বারা হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। ট্রোপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মাঝখানে কোশ্চেন হয় যে ট্রোপোস্ফিয়ারের আর স্ট্রেটোস্ফিয়ারের মাঝখানে কোন স্তর থাকে, সেটা হচ্ছে ট্রোপোপোজ। এটাও কোশ্চেন হয়েছে। এরপর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। দেখো, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতাও বৃদ্ধি পায়। এখানে জেট বিমান চলাচল করে, এখানে বায়ু চলাচল হয় না। এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। তাহলে জেট বিমান চলাচল করে হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারে, আর বায়ু প্রবাহ হয় না বলে জেট বিমান চলে, আর এর জন্য এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। বোঝা গেল? এরপর হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝের স্তর হচ্ছে, মানে সংযোগকারী স্তর হচ্ছে স্ট্রেটোপোজ। বোঝা গেল? তাহলে মেসোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মাঝখানে থাকে হচ্ছে স্ট্রেটোপোজ। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা যত বৃদ্ধি পায় তাপমাত্রা তত হ্রাস পায়। হয়েছে? এইখানে মেসোস্ফিয়ার স্তরে উল্কাপাত হয়। উল্কাপাত হলো কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে সব থেকে কম। এর তাপমাত্রা হচ্ছে -95 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এটা কোশ্চেন আসছে যে সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে কোনটি? অ্যান্সার হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার যদি না থাকে তাহলে হচ্ছে মেসোপোজ। যদি এই দুটোর মধ্যে যদি একটি থাকে, মেসোপোজ বা মেসোস্ফিয়ার, তাহলে মেসোস্ফিয়ার থাকলে মেসোস্ফিয়ার, আর মেসোপোজ যদি থাকে মেসোপোজ। হয়ে গেল? তাহলে মেসোপোজে টেম্পারেচার সবচেয়ে কম, এটি হচ্ছে শীতলতম স্তর, আর এই স্তরে হচ্ছে উল্কাপাত দেখা যায়। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে থাকে মেসোপোজ। এরপর থার্মোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার দুটোর ক্ষেত্রে। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারে
স্যাটেলাইট, যে সমস্ত স্যাটেলাইট স্থাপন করা হয় সেটি হচ্ছে এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার হচ্ছে সব থেকে বেশি, সবচেয়ে তাহলে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এর টেম্পারেচার হচ্ছে 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তারপরের সবচেয়ে উপরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন জানা হয়ে গেল। উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার যদি অপশনে না থাকে তাহলে থার্মোস্ফিয়ার দেবে, আর যদি এক্সোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার দুটোই থাকে অপশনে তাহলে এক্সোস্ফিয়ার দেবে। আর শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের যদি না থাকে তাহলে, যদি মেসোপজ থাকে তাহলে মেসোপজ দেবে। তাহলে বোঝা গেল এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন জানা হয়ে গেল। এই যার টিটা সব জায়গায় তোমরা মনে রাখবে, এই যার টি উচ্চতার সঙ্গে টি এর কিরূপ সম্পর্ক হচ্ছে। দেখো পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি চার্লসের সূত্র ভিটি লেখচিত্র? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা জানি ভি প্রপোর্শনাল টু টি। ভি যদি বৃদ্ধি পায় তাহলে টি বৃদ্ধি পায়। এখানে যে ছবিগুলো দিয়েছে সেগুলোতে দেখো ভি বাড়ার সাথে সাথে টি বৃদ্ধি পাচ্ছে অপশন এতে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা আর এর সঙ্গে আবার কোশ্চেন থাকে এরকম যে চার্লসের সূত্রের ক্ষেত্রে ভিটি লেখচিত্র, সেক্ষেত্রে অ্যান্সার এরকমও থাকতে পারে মূল বিন্দুগামী। চার্লসের সূত্রের ক্ষেত্রে লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী। বোঝা গেছে? এটাও তোমাদের কোশ্চেন দেয়, এটাও তোমরা একটু মনে রাখবে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে দেখো 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কতগুলি অণু উৎপন্ন হবে? তাহলে আমাদের আগে বিক্রিয়াটা জানতে হবে। 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন থেকে আমরা পাই 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 1 মোল, 1 মোল আর এটা হচ্ছে 1 মোল থেকে পাচ্ছি কি দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল CO2। আমরা জানি 1 মোলের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তাহলে অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে অপশন এ 6.022 × 10⁻23। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এটাকে এভাবেও লেখা হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা পার কেলভিন হয় বা পার ডিগ্রি ফারেনহাইট হয়। তিনটে এককগুলো তোমরা দেখে নিও ভালো করে। কঠিন পদার্থের ক্ষেত্রে 3টি প্রসারণই হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য বা রৈখিক, দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন। হচ্ছে কঠিনের ক্ষেত্রে আমরা 3টি প্রসারণ গুণাঙ্ক দেখতে পাই, আর গ্যাস ও তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। পরের কোশ্চেন, কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। লাল বর্ণের আলোর ক্ষেত্রে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। সাদা বর্ণের আলো 7টি কালারে টোটাল ভেঙে যায়। সবচেয়ে উপরে থাকে লাল আর সবচেয়ে নিচে থাকে বেগুনি। নিচের দিকে, উপর থেকে লাল থেকে যখন আমরা বেগুনির দিকে আসি তখন প্রতিসারাঙ্ক বাড়তে থাকে, আর বেগুনি থেকে যখন আমরা লালের দিকে যাই, নিচের থেকে যখন উপরের দিকে যাই তখন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, মানে বাড়তে থাকে। তাহলে লাল বর্ণের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। একই রকম ভাবে প্রতিসারাঙ্কর ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে লালের প্রতিসারাঙ্ক হচ্ছে সবচেয়ে কম, আর বেগুনির প্রতিসারাঙ্ক হচ্ছে সব থেকে বেশি। পরের কোশ্চেন, বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় কোন ক্ষেত্রে? অপশনগুলো দেখে নাও। উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ না অধিবৃত্তীয় দর্পণের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তল দর্পণের ক্ষেত্রে। আর ব্যবহারগুলোর সঙ্গে তোমরা একটু
মনে রাখবে। উত্তল দর্পণ ব্যবহার করা হয় ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে, গাড়ির যে লুকিং গ্লাস থাকে তার ক্ষেত্রে ব্যবহার করি আমরা উত্তল দর্পণ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বস্তু ছোট হয়। অবতল দর্পণ যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আমরা ব্যবহার করি অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু সবসময় বড় হয় না, প্রতিবিম্ব যে গঠিত হয় সেটা হচ্ছে বস্তুর থেকে বড় প্রতিবিম্ব গঠিত হয়। তার জন্য চিকিৎসা ক্ষেত্রে, দন্ত চিকিৎসা বা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় শুধুমাত্র তার বস্তু প্রতিবিম্বের বড় হওয়ার জন্য। পরের কোশ্চেন, এম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায়। সঠিক উত্তর হবে অপশন বি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। পরের কোশ্চেনে বলেছে R1 R2 R3, যেখানে R1 বড় R2 থেকে, R2 বড়, এভাবে সম্পর্ক দিয়েছে R1 R2 R3। দেখো তাহলে এখানের মধ্যে সব থেকে বড় হচ্ছে R1 আর সব থেকে ছোট হচ্ছে R3। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ বলেছে R, তাহলে তুল্য রোধ R আর যুক্ত করা হচ্ছে সমান্তরাল সমবায়ে। তাহলে এটার মধ্যে সঠিক কোনটি হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। দুটো সমবায় হবে, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যদি এই তিনটি রোধ থাকে তাহলে তুল্য রোধ R ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R ইজ ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখান থেকে আমরা বলতে পারি যে আর এর মান হবে, অপশন ডিতে দেওয়া আছে দেখো, আর এর মানটা সব থেকে ছোট হবে R3 লেস দেন R2 লেস দেন R1। তাহলে আর এর মানটা সব থেকে ছোট আর সব থেকে বড় হবে R1 এর মান। অর্থাৎ আর হচ্ছে কি তুল্য রোধ আর R1 হচ্ছে সব থেকে বড় রোধ। তাহলে সব থেকে বড় রোধ হচ্ছে R1 আর সব থেকে যে রোধটা বেরোচ্ছে ছোট সেটা হচ্ছে R। বোঝা গেল? এখানে যদি বলতো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সব থেকে বড় হতো R তুল্য রোধ, কারণ তুল্য রোধটা তিনটি রোধের সমষ্টি থেকে আমরা পাচ্ছি তুল্য রোধ। তাহলে আর এর মানটা সব থেকে বেশি হতো, অর্থাৎ তুল্য রোধ সব থেকে বেশি হতো। আর তখন সব থেকে ছোট হতো R3। বুঝা গেল? তাহলে R1টা তখন সব থেকে বড় হতো, তারপর হচ্ছে R1, তারপর হচ্ছে R2, তারপর হচ্ছে R3। এটা হতো তখন যদি এটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকতো। আর উল্টো ক্ষেত্রে সমান্তরাল সমবায় যেটি দিয়েছে সেক্ষেত্রে আর হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ তুল্য রোধটা হচ্ছে সব থেকে ছোট। পরের কোশ্চেনে বলেছে RA 88 226, RN 86 222 তেজস্ক্রিয় পরিবর্তন হয়েছে। বলেছে যে নির্গত কণা হলো অপশন এ আলফা কণা, বি বিটা কণা। দেখো আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা ভর সংখ্যা 4 কমে, আর পারমাণবিক সংখ্যা সংখ্যা 2 কমে। তাহলে আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা 4 কমে আর পারমাণবিক সংখ্যা 2 কমে। আর বিটা কণা যদি নির্গত হয় ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। এখন দেখো আর এ 88 আর 226 থেকে হয়েছে কি আর এন 86 222। 88 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক,
পারমাণবিক সংখ্যা, আর 226 হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হয়েছে কত? 222, ছিল হচ্ছে 226, তাহলে 4 কমেছে, 4 কমেছে। আর 88 থেকে হয়েছে 86, তাহলে 2 কমেছে, 2 কমেছে। তাহলে আলফা কণা নির্গত হয়েছে। আলফা কণার ক্ষেত্রে বললাম যে ভর সংখ্যা 4 কমে আর পারমাণবিক সংখ্যা 2 কমে। এখানে দেখো ভর সংখ্যা ছিল 226, হয়েছে 222, তাহলে 4 কমেছে। আর পারমাণবিক সংখ্যা ছিল 88, হয়েছে 86, 2 কমেছে। তাহলে এখান থেকে আলফা কণা নির্গত হয়েছে। অপশন এ তে বলেছে আলফা কণা, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? অপশন এ 16, বি 17, সি 18, আর ডি হচ্ছে 15। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চ্যালকোজেন মৌলগুলি 16 নম্বর শ্রেণীতে রয়েছে। অপশন এ। 17 নম্বর শ্রেণীতে রয়েছে হ্যালোজেন। 18তে রয়েছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। আর 15 নম্বরে আছে নিক্টোজেন। সঙ্গে আমরা যোজ্যতাগুলো মনে রাখবো। চ্যালকোজেনের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 2, হ্যালোজেনের ক্ষেত্রে হচ্ছে 1, আর নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 0, আর নিক্টোজেনের ক্ষেত্রে হচ্ছে 3। এগুলোও তোমরা একটু মনে রাখবে, যোজ্যতাগুলোও পরীক্ষায় আসে যে চ্যালকোজেন মৌলগুলির যোজ্যতা কত। তাহলে চ্যালকোজেনের ক্ষেত্রে হবে 2, হ্যালোজেনের ক্ষেত্রে হবে 1, আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হবে 0, আর নিক্টোজেনের ক্ষেত্রে হবে 3। পরের কোশ্চেন, একই সঙ্গে আয়নীয় আর সমযোজী বন্ধন আছে এরকম একটি যৌগ হল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, KCN। দেখো কিভাবে পারমাণবিক ক্রমাঙ্কগুলো তোমাদের জানতে হবে। কে এর ক্ষেত্রে হচ্ছে 19, কার্বনের হচ্ছে 6, আর নাইট্রোজেনের হচ্ছে 7। কে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে বাইরের কক্ষে থাকছে কত দেখো 2, 8, 1। তাহলে কে এর ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে 1টি। কার্বন 2 আর 4, নাইট্রোজেন 2, 5। প্রথমে লিখলাম কে, সি আর এন। বাইরের কক্ষে ইলেকট্রন কে এর ক্ষেত্রে একটা। কার্বনের ক্ষেত্রে দেখো বাইরের ক্ষেত্রে হচ্ছে 4টা, আর নাইট্রোজেনের বাইরের ক্ষেত্রে হচ্ছে 5টা। তাহলে দুটো এইভাবে রাখলাম। নাইট্রোজেনের হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1 জোড়া, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, আর থাকছে দেখো 3টে, 1, 2, 3। কার্বনের ক্ষেত্রে 4, বাইরে হচ্ছে 4টা রয়েছে, 1, 2, 3 আর 4। একটা ইলেকট্রন দিচ্ছে, এখান থেকে একটি ইলেকট্রন আসছে, আর কে এর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকছে 1টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে একটা ইলেকট্রন ছেড়ে হচ্ছে প্লাস, আর এখানে CRN এর মধ্যে 3টে বন্ধন থাকছে, আর সেটা হয়ে যাচ্ছে কি মাইনাস। দেখো এক্ষেত্রে থাকছে আয়নীয় বন্ধন, কে একটা ইলেকট্রন দিয়েছে শুধুমাত্র, তাহলে আয়নীয় বন্ধন থাকছে। আর সি ইলেকট্রন দিয়েছে, নাইট্রোজেনের ইলেকট্রন দিয়েছে, কার্বন নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে তাদের মধ্যে থাকছে সমযোজী বন্ধন। তাহলে KCN এর মধ্যে সমযোজী আর তড়িৎযোজী দুটি বন্ধনের বর্তমান বা হচ্ছে আয়নীয় আর হচ্ছে সমযোজী বন্ধন বর্তমান। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন,
ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের সময় এনোডে বলেছে কি হয়, বিজারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয়, জারণ ঘটে অক্সিজেন মুক্ত হয়, বিজারণ ঘটে হাইড্রোজেন মুক্ত হয়, জারণ ঘটে হাইড্রোজেন মুক্ত হয়। সঠিক উত্তরটা আগে দেখে নাও, অপশন বি, জারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয়। বিক্রিয়াটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। জলের ক্ষেত্রে H2O ভাঙে হচ্ছে H প্লাস আর OH মাইনাস। তাহলে H প্লাস যাবে হচ্ছে ক্যাথোডের দিকে, তাহলে ক্যাথোডের দিকে যাবে H প্লাস, তাহলে H প্লাস একটা ইলেকট্রন নিয়ে উৎপন্ন হবে H, সেখান থেকে H প্লাস H মিলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডের ক্ষেত্রে OH ইলেকট্রন আছে, ইলেকট্রন সে ছাড়বে, থেকে উৎপন্ন হবে OH, আর 4টা OH থেকে উৎপন্ন হয় 2 অণু জল আর অক্সিজেন গ্যাস। বোঝা গেল? তাহলে বলেছে এনোডে হচ্ছে ইলেকট্রন ছাড়ছে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে জারণ আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, নাইট্রোলিন হলো অপশন বি CaCN2+C। ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে নাইট্রোলিন বলা হয়। নাইট্রোলিন হচ্ছে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। এর বর্ণ হয় বাদামি। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক বেল্টের সংকেত? জিঙ্ক বেল্টের সংকেত হচ্ছে অপশন বি ZNS। আর দুটো দিয়েছে দেখো, ZNO এটা হচ্ছে জিঙ্কাইট, আরেকটা হচ্ছে ZnCO3 সেটা হচ্ছে ক্যালামাইন। পরের কোশ্চেনে বলেছে প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি এসিটোনে উপস্থিত থাকে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন এ তে দিয়েছে দেখো OH হচ্ছে হাইড্রোক্সিলিক গ্রুপ। তারপর বি তে দিয়েছে COOH কার্বক্সিলিক গ্রুপ, আর CHO ফরমাইল গ্রুপ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমার সবাই ভালো থেকো, বাই বাই।